উত্তর চব্বিশ পরগনার খড়দহ একটি বর্ধিষ্ণু জনপদ। এই জায়গাটির খ্যাতি নিত্যানন্দ মহাপ্রভুর বাসস্থান হিসাবে। এই খড়দহের ইতিহাস শুরু হয় ১৬০০ শতকের শেষের দিকে, যখন নিত্যানন্দ মহাপ্রভু তার দুই স্ত্রী জাহ্নবা ও বসুধার সঙ্গে এখানে বসবাস শুরু করেন। তারপর থেকে বর্তমানে এই খড়দার জনপ্রিয়তা শ্যামসুন্দর মন্দিরের জন্য, যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরভদ্র গোস্বামী, এবং এই জায়গাটি বৈষ্ণবদের পরম তীর্থক্ষেত্র বলে মনে করা হয়। যদিও আজ আমি শ্যামসুন্দর মন্দিরে আসিনি, আজ আমি এসেছি খড়দার ২৬ শিব মন্দিরে। এই জায়গাটি একটা ঐতিহাসিক জায়গা। আজ আমি আপনাদেরকে এই মন্দির চত্বরটি ঘুরিয়ে দেখাবো এবং এর পেছনের ইতিহাসটা বলার চেষ্টা করব। প্লিজ সঙ্গে থাকবেন। কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশন আমার মোটিভেশন অনেকটাই বাড়িয়ে দেবে। বন্ধুরা, এবার কথা হলো আপনারা এখানে কিভাবে আসবেন। যারা গঙ্গার পশ্চিম পাড় দিয়ে অর্থাৎ হাওড়া হুগলি এই দিক দিয়ে আসবেন, তারা রিষড়া ঘাট পার হয়ে এপারে শ্যামসুন্দর ঘাটে আসুন। শ্যামসুন্দর ঘাট থেকে এই মন্দির আসতে সময় লাগবে হাঁটা পথে ৪ থেকে ৫ মিনিট। এবার যারা শিয়ালদা মেন লাইন হয়ে আসবেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা শিয়ালদা বলুন, রানাঘাট বলুন, কৃষ্ণনগর বলুন, আপনারা মেন লাইনে ট্রেন ধরে চলে আসুন খড়দা। খড়দা ২ নম্বর প্ল্যাটফর্ম। এই সামনের দিকটা শিয়ালদা। এই রেলগেট থেকে আপনাকে ডান দিকে যেতে হবে। সামনে রেলগেট, দুপা এগিয়ে আসলেই আপনার ডান দিকে এই রিক্সা স্ট্যান্ড পড়বে। এখান থেকে ভাড়া নেবে ৪০ থেকে ৫০ টাকা। আপনি দুপা এগিয়ে আসলে আপনার ডান দিকে পড়বে এই অটো স্ট্যান্ড। আমি এই অটোতে উঠলাম, খড়দা ফেরিঘাটে যাওয়ার অটো। চললাম বিটি রোড ধরে। বিটি রোড ছেড়ে ডান দিকে শ্যামসুন্দর মন্দিরে যাবার রাস্তায় এই ফেরিঘাট। এই অটোটি ২৬ শিব মন্দির যাবে না। অটো ড্রাইভার দাদা একটি নির্দিষ্ট জায়গায় আমাকে নামিয়ে দিলেন। এখান থেকে ২৬ শিব মন্দির পায়ে হেঁটে যেতে সময় লাগবে ৪ থেকে ৫ মিনিট। অটো ভাড়া ১০ টাকা। আমি এই গলি ধরে আসলাম, সামনেই এই শিব মন্দিরটা পড়বে। এই শিব মন্দিরকে ডান দিকে রেখে সোজা দুপা হাঁটলেই বাঁ দিকে ২৬ শিব মন্দির। মন্দিরে ঢোকার এটাই প্রধান প্রবেশ পথ। অষ্টাদশ শতকের শেষের দিকে বা ঊনবিংশ শতকের প্রথম দিকে বাংলার বেশ কিছু জমিদার ছিলেন যারা ব্রিটিশদের সঙ্গে ব্যবসায়িক সূত্রে প্রচুর ধনসম্পদ উপার্জন করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন এই খড়দার জমিদার রামহরি বিশ্বাস। আর এই রামহরি বিশ্বাসই হুগলি নদীর পূর্ব পারে ১২টি শিব মন্দির নির্মাণ করেছিলেন। রামহরি বিশ্বাস ১৮০৩ খ্রিস্টাব্দে মারা যান। তার মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকারী হন তার ২ পুত্র, প্রাণকৃষ্ণ বিশ্বাস ও জগমোহন বিশ্বাস। প্রাণকৃষ্ণ বিশ্বাস ছিলেন একটু ধর্মপ্রাণ মানুষ। তার বাবার মৃত্যুর পর তিনি এখানে আরও ১৪টি শিব মন্দির নির্মাণ করেছিলেন। বন্ধুরা, এখানকার ২৬টি শিব মন্দিরই বাংলা আটচালা শিল্পরীতিতে নির্মিত, এবং কোনো কোনো শিব মন্দিরের আটচালা একটু কারুকার্য বিশিষ্ট এবং কিছু শিব মন্দিরের আটচালাগুলো একদম প্লেন। এবং এই ২৬টি শিব মন্দির ২টি দলে বিভক্ত। একটি বর্গাকার জমির চারপাশ ঘিরে রয়েছে ২০টি শিব মন্দির এবং অন্য একটি জায়গা রয়েছে ৬টি শিব মন্দির। মূল কমপ্লেক্সে
যেখানে একটি বর্গাকার জমির চারপাশে রয়েছে মোট 20টি শিব মন্দির। চলুন সেই শিব মন্দিরগুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একবার দেখার চেষ্টা করি, দেখি কেমন লাগে। কথিত আছে প্রাণকৃষ্ণ বিশ্বাস এখানে পুরীর মতো একটি রত্ন মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই কারণে তিনি 80,000 শালগ্রাম শিলা ও 20,000 বান লিঙ্গ সংগ্রহ করেছিলেন। কিন্তু 1835 খ্রিস্টাব্দে তার অকাল প্রয়াণে সেই স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, এখানকার মন্দিরে সমস্ত শিবলিঙ্গগুলো একই রকমের নয়, বিভিন্ন রকমের। চলুন একবার প্রত্যক্ষ করি। বন্ধুরা, খড়দার এই 26 শিব মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ। সামনে ডান দিকে প্রধান কমপ্লেক্সে ঢোকার প্রবেশপথ। গঙ্গার ঘাটের দিকে দুপা এগোলেই ডান দিকে পড়বে 6টি মন্দিরের দ্বিতীয় কমপ্লেক্সটি। গঙ্গার দিকে মুখ করে এই মন্দিরগুলো, অর্থাৎ পশ্চিমমুখী। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাট, আর এই বাদিকে এই কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ। বন্ধুরা চলুন এবার গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।